নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভোট দিতে গেছেন? সপ্তম দফার যে 9টি কেন্দ্রে এই মুহূর্তে ভোট চলছে, সেই ভোট কেন্দ্রে আপনি যদি ভোটার হয়ে থাকেন, আপনি কি ভোট দিতে গেছেন? যদি মনে করেন ভোট পরে দেব, যত দ্রুত সম্ভব ভোটটা দিন। আমি আবারও বলছি, যদি মনে করেন পরে ভোটটা দেবো, যত দ্রুত সম্ভব ভোটটা দিন। হ্যাঁ, অবশ্যই যদি পারেন, সম্ভব হয়, এই বার্তা যেটা আপনাদের কাছে পেশ করছি একটু শুনে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তাড়ানো দরকার, বিশ্বাস করুন, ভীষণভাবে তাড়ানো দরকার এই ভদ্রমহিলা। তৃণমূল দলটাকে তাড়ানো দরকার এই বাংলা থেকে, এবং তার জন্য যা যা করণীয় আপনারা সবাই মিলে করুন। সপ্তম দফা নির্বাচন হচ্ছে, এই নির্বাচন, তারপর নির্বাচন শেষ হবে, এক্সিট পোল, তার 3 দিন বাদে 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার। কেন বলছি বলুন তো? আমি বারবার যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, আমি গত কয়েক মাস ধরে যে কথাগুলো বারবার করে বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, তার কিছু কিছু তথ্য নিয়ে কিছু দু একটি কথা আপনাদের কাছে নিবেদন রাখবো। এবার এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার। তার কারণ এই পশ্চিমবঙ্গে বন্ধ করা দরকার তোষণ, যে কোনো ধর্মের তোষণ বন্ধ করা দরকার, তুষ্টিকরণ বন্ধ করা দরকার। একজন বিধায়ক যখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেন যে আমরা সংখ্যাগুরু, তোমরা সংখ্যালঘু হিন্দু, যে কোনো মুহূর্তে তোমাদের লাশগুলোকে ভাসিয়ে দিতে পারি ভাগীরথীর জলে, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন না, উল্টে যাঁরা প্রতিবাদ করেন সেই কার্তিক মহারাজদের বিরুদ্ধে খড়গহস্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলত এই মানুষটিকে তাড়ানো দরকার, তাড়ানো দরকার, তাড়ানো দরকার। আমি আরও বলছি এই কারণে, ভারত বাংলাদেশের যে সীমান্ত, প্রায় 2500 কিলোমিটারের সীমান্ত, 74টা আউটপোস্টে জমি দেননি। আলটিমেটলি ক্রমাগত পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে ইনফিল্ট্রেশন চলছে। বর্ডার সিকিউরিটিকে দুর্বল করার চেষ্টা করছেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের 50 কিলোমিটার ডমিনেশনের এরিয়াটাকে বিরোধিতা করছেন। ক্রমাগত বাংলাদেশ ভারতের সীমান্তকে অসুরক্ষিত রাখছেন এই মহিলা। তাই এই মহিলাকে তাড়ানো দরকার। তাড়ানো দরকার নিরাপত্তার জন্য। এই ভদ্রমহিলাকে কেন তাড়ানো দরকার? নিরাপত্তার জন্য। যত এই ভদ্রমহিলার শক্তি বৃদ্ধি হবে, মনে রাখবেন, পাড়ায় পাড়ায় গুন্ডামি বাড়বে। আপনি একটা ছোট্ট ঘর করতে যাবেন, ছোট্ট একটা বাড়ি করতে যাবেন, কোনো একজন মিস্ত্রিকে ডাকতে যাবেন, প্রত্যেকে কাটমানি, কমিশন, ঘুষ, তোলাবাজি। আপনি 2200 টাকার স্কোয়ার ফুটের ফ্ল্যাট কিনতে যাবেন, সেটা প্রমোটারকে দিতে হবে 3200 টাকা। তার কারণ পাড়ার গুন্ডারা সেই টাকাটা চেয়েছে। তাড়াতে ইচ্ছে করছে না আপনার এই মুহূর্তে ভোট কেন্দ্রে যাওয়ার আগে অন্তত শেষবারের মতো ভাবুন, কেন এই ভদ্রমহিলাকে তাড়ানোর কথা বলছি। এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার এই কারণে, বাংলায় কর্মসংস্থান দরকার, চাকরি দরকার। চাকরি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সমস্ত ক্ষেত্রে আপনার ঘরে সন্তান, আপনি যিনি ভোট কেন্দ্রে যাচ্ছেন, এবং আপনি যদি অল্পবয়স্ক যুবক হন, যুবতী হন, এই ভদ্রমহিলাকে না তাড়ালে আপনার চাকরিটা হবে না। শিক্ষাক্ষেত্রে কি পরিমাণ চাকরির দুর্নীতি হয়েছে একবার ভাবুন, শেষ মুহূর্তে ভাবুন। গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো বসে আছে তাদের কথা ভাবুন। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো বসে আছে তাদের কথা ভাবুন। আপনার ঘরের যে সন্তানটাকে আপনার স্ত্রী সঙ্গে করে নিয়ে স্কুলে যাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, মাধ্যমিক পাশ করাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করাচ্ছে, গ্র্যাজুয়েশন করাচ্ছে, তারপর সে রাজনীতি না করতে পারলে তার চাকরিটা হবে না। এই পরিস্থিতির বদলানো দরকার। তাই এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার। এবং অবশ্যই আপনি যদি কোনো কারণে সরকারি কর্মচারী হন, ভাবুন তো আপনার পাওনা হকের ডিএটা এই সরকার আটকে রেখেছে। এই সরকার চলে গেলে কিন্তু যে সরকারই আসবে সেই সরকার কিন্তু আপনার পাওনা ডিএটা দেবে। পাশের রাজ্য অসম 50% দিয়ে দিচ্ছে, এই রাজ্য সরকার 14% দিয়ে দিচ্ছে। আপনি যদি সরকারি পুলিশ কর্মচারী হন, সরকারি স্কুলের শিক্ষক হন, কিংবা কোনো সরকারি সেক্টরের চাকরিজীবী হন, ভাবুন তো আপনার জীবনে রিটায়ারমেন্টের পর আপনার ইচ্ছে করবেন একটু ভালো করে বাঁচতে। আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন, কতদিন আর বাঁচবেন? এবং স্বাভাবিকভাবে তখন আপনার মনে হবে একটুখানি ভালো করে বাঁচি। সেই বাঁচাটাও এই ভদ্রমহিলা দেবেন না। ফলে এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার। বারবার করে বলছি, যে কারণগুলোতে তাড়ানো দরকার, ভোটটা শেষ মুহূর্তে দিতে যাওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করুন। আপনি যদি তৃণমূলের সিম্প্যাথাইজার হন, নিজের মনকে প্রশ্ন করুন, তারপর আপনি ভোট কেন্দ্রে যান। আপনি ভোট কেন্দ্রে যাওয়ার সময় ভাবুন তো এর যে শিল্পের অবস্থা। টাটার হয়ে যাওয়া কারখানাকে মেলে গুঁড়িয়ে তাড়িয়ে দিয়ে বিজয় উৎসব করে 3.5 কোটি টাকা দিয়ে কলকাতা কর্পোরেশনের কন্ট্রাক্টরকে দিয়ে ডিনামাইট দিয়ে সেটা ভেঙে বিজয় উৎসব করেছিলেন। আজকে গত 13 বছর ধরে এই বাংলায় একটা বড় শিল্প আসেনি, শিল্পপতি আসেনি, কেউ বিশ্বাস করে না। জিন্দাল্লা এসেও শেষ পর্যন্ত আসেনি। টাটা তো ছেড়ে দিন, কেন তাড়াবেন না?
শিল্পের সংস্থান চান না, আপনার পরিবারের কর্মসংস্থান চান না, এই রাজ্যে যে 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে আছে তাদের ফেরাতে আপনার মন চায় না। আমি আবারও বলছি, ভদ্রমহিলাকে তাড়ান, ভদ্রমহিলাকে তাড়িয়ে যে সরকার আসবে সেই সরকার এলে অন্তত শিল্পের ব্যবস্থাটাই বাংলায় হবে। এই রাজ্য থেকে ভদ্রমহিলাকে আরও তাড়ানো কেন দরকার জানেন? চুরিটা বন্ধ করা দরকার। রন্ধ্রে রন্ধ্রে চৌর্যবৃত্তিকে ঢুকিয়ে দিয়েছেন। কোনো দিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো তার নেতাদের কোনো দিন প্রকাশ্য জনসভায় বলতে শুনেছেন চুরি করলে দল থেকে তাড়িয়ে দেবো? কোনো দিন বলতে শুনেছেন? আমফানের অত কোটি কোটি টাকা লুট হওয়ার পর ফর্ম ছাপিয়ে আমি এত তারা 20,000 টাকা করে ফেরত দিচ্ছি, তৃণমূল নেতারা তৃণমূল কর্মীরা সেই টাকা ধরা পড়ার পর ফেরত দিয়েছে। 10,000 কোটি টাকা একজন খাদ্যমন্ত্রী বিদেশে পাঠিয়েছেন, একজন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর ফ্ল্যাটে শুধু 51 কোটি টাকা জমিয়েছে। এই যে ব্যাপক পরিমাণ চুরি, রাজ্য সরকারের যে কোনো ডিপার্টমেন্ট, একটি ডিপার্টমেন্টও এই রাজ্য সরকার দেখাতে পারবে না যেখানে চুরি নেই। সেই চুরিটা বন্ধ করলে তবে মানুষের সম্পদ তৈরি হবে, তবে মানুষের চাকরি হবে, কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, একটা সরকার ঠিকঠাকভাবে চলবে। এই ভদ্রমহিলাকে সেই কারণেও কিন্তু বাংলা থেকে খুব 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 দ্রুত তাড়ানো দরকার। ভোট দেওয়ার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করুন, 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় এসেছিল তখন সিএসসির আন্ডারে আপনারা যেখানে যারা ভোট দিচ্ছেন অধিকাংশ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের অধীন আছেন, 2 টাকা 30 থেকে 2 টাকা 35 বিদ্যুতের ইউনিটের দাম ছিল আজ থেকে 13 বছর আগে। এই রাজ্যে এই সরকারের আমলে বিদ্যুতের বিল এখন যেটা হয়েছে 2 টাকা 30 ইউনিট ছিল, এখন 7 টাকা 30 ইউনিট, 5 টাকা প্রতি ইউনিটে বেড়েছে। আপনার বিদ্যুতের বিল আসতো একটা সময় 300 টাকা, 350 টাকা। একটু মনে করে দেখার চেষ্টা করুন ভোট কেন্দ্রে যাওয়ার আগে সেই ইলেকট্রিকের বিল আসে 2,500 টাকা, 3,000 টাকা। প্রতিবাদ করবেন না, তাড়াবেন না এই ভদ্রমহিলাকে, তাড়াবেন না। এই ভদ্রমহিলাকে তাড়ালে বিকল্প যে সরকার আসবে সেই সরকার তো প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা পরবর্তীকালে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আমরা শুধু গোয়েঙ্কার একক মনোপলি থাকতে দেবো না, একাধিক কোম্পানি আনবো। বিদ্যুতের বিল যদি দিল্লিতে 2 টাকা ইউনিট হয়, পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু দিদিকে আপনি ক্ষমতা দিয়েছেন তাই 7.5 টাকা। একনাথ সিন্ডের সরকার যদি মহারাষ্ট্রে 1 টাকা 90 বেস্ট কোম্পানিকে দিয়ে বিদ্যুতের ইউনিট শুরু করতে পারেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন বলে আপনাকে 7.5 টাকা ইউনিট গুনতে হচ্ছে। প্রতিবাদ করবেন না। WBSEDCL পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিল যারা পান 3 মাস অন্তর পান, স্ল্যাবগুলোকে বাড়িয়ে বাড়িয়ে আপনার পকেট থেকে 3,000 4,000 টাকা কেড়ে নিচ্ছে। আপনি ছোট দোকানদার হতে পারেন, ছোট ব্যবসাদার হতে পারেন, ছোট হকারি করতে পারেন, রিক্সা চালাতে পারেন, অটো চালাতে পারেন, টোটো চালাতে পারেন, ছোট প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারেন, শিক্ষকতার চাকরি করতে পারেন। আপনার পকেট থেকে 2,000 3,000 4,000 টাকা করে ইলেকট্রিকের বিল কেটে নিচ্ছে। আপনি প্রতিবাদ করবেন না? ভোট গ্রহণ ক্ষেত্রে যাওয়ার আগে মনে করবেন না যে এই ভদ্রমহিলাকে তাড়ালে অন্তত আমি একটু সুরাহা পাবো? যে সরকার আসবে প্রতিশ্রুতি দিচ্ছে ভবিষ্যতে তারা অন্তত 3টে 4টে করে নতুন 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 কোম্পানিকে নিয়ে এসে বিদ্যুতের একটা ব্যবসায়িক মুনাফার জায়গাটাকে বন্ধ করার চেষ্টা করবেন। কিংবা কেন্দ্রীয় সরকার থেকে যে বলা হচ্ছে যে সোলার প্যানেল সিস্টেমে বিনা পয়সায় আপনারা বিদ্যুৎ পাবেন, বাড়িতে বাড়িতে উদ্বৃত্ত বিদ্যুৎ পরবর্তীকালে আপনি বিক্রি করতে পারবেন। এই ভদ্রমহিলাকে তাড়ালেই সেই সুযোগটা হাতে আসবে না। ভেবে দেখুন, প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। এই ভদ্রমহিলাকে তাড়ানোর আরও কারণ দরকার। এ রাজ্যে তেলের দামটা কমানো দরকার। আপনি ধরুন একটা বাইক চালান, আপনি একটা স্কুটার চালান, আপনি একটা গাড়ি চালান, যা কিছু হোক, আপনার বাড়িতে যে পেট্রোলের দামটা লাগে, দিনে 2 লিটার পেট্রোল কিনলে আপনি অসমের থেকেও এখানে 8 টাকা প্রতি লিটারে বেশি দিচ্ছেন, উত্তরপ্রদেশের থেকে 15 টাকা বেশি দিচ্ছেন। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এই রাজ্যে পেট্রোলের দাম বেশি কেন? অসম যদি 96 টাকা পেট্রোলের লিটার ঠিক করতে পারে, এই রাজ্য কেন পশ্চিমবঙ্গের জায়গায় দাঁড়িয়ে কেন এ রাজ্য পেট্রোল বিক্রি করবে আপনার 104 টাকা? একটু ভাবুন তো, নিজেকে প্রশ্ন করুন। তৃণমূলকে ভোট দেওয়ার আগে এটা প্রশ্ন করুন নিজেকে। আর এই ভদ্রমহিলাকে তাড়ানোর কথা ভাবলে, যদি মনে করেন এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার, তেলের দামটা কমানো দরকার, তেলের দাম কমলে জিনিসপত্রের দামটা কমবে, তাহলে তাড়ানোর জন্য অন্তত আজকে ভোট কেন্দ্রে যান, দ্রুত 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 পা চালিয়ে একটু ভোট কেন্দ্রে যান। গ্যাসের দাম বলুন তো, এই রাজ্যে আপনি কত দেন? গ্যাসের সিলিন্ডারের দাম 829 টাকা। কেন্দ্রীয় সরকার তো 3 দফায় বিদ্যুতের ওপর ভর্তুকি বাড়িয়ে 829 টাকায় নামিয়েছেন। বিকল্প যে সরকার এ রাজ্যে আসতে চাইছে তারা বলছেন আমাদের সরকারের ক্ষমতায় আনুন, আমরা 450 টাকায় গ্যাসের সিলিন্ডার দেবো। প্রথমে আমার অবিশ্বাস হয়েছিল, কি করে পারবে। পরবর্তীকালে দেখলাম রাজস্থান সরকার নির্বাচনের আগে তারা ঘোষণা করেছিল যে আমরা ক্ষমতায় আসতে দিন, আমরা 450 টাকায় গ্যাসের সিলিন্ডার দেবো। গত 6 মাস যাবৎ রাজস্থানের মানুষ
450 টাকায় গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন। কি না রাজ্য সরকার ভর্তুকিটা দিচ্ছে, রাজ্য সরকার যে গ্যাসের সিলিন্ডারের ওপর ট্যাক্সটা নেয় সেটাকে মুকুব করে দিয়েছে, ফলে 450 টাকায় রাজস্থানের মানুষ গ্যাসের সিলিন্ডার পাবে, আর এই বাংলায় আপনি 829 টাকায় গ্যাসের সিলিন্ডার কিনবেন। কি না দিদিকে ভোটটা দিয়েছেন। নিজেকে প্রশ্ন করবেন না বলছি। আয়ুষ্মান ভারত, ইচ্ছে করে না আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা রাখতে? যে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় চিকিৎসার জন্য পৌঁছলে আপনি অন্তত বিনা পয়সায় চিকিৎসাটা পাবেন। আপনার ইচ্ছে করে না আপনি যিনি ভোট কেন্দ্রে যাবেন নিজেকে প্রশ্ন করুন। আমি বলছি না আমার কথা শুনে ভোটটা দিতে যাবেন, কিন্তু ভাবুন তো, চেন্নাইয়ে যেতে হলো, তামিলনাড়ুতে যেতে হলো, ব্যাঙ্গালোরে যেতে হলো, মুম্বাই টাটা রিসার্চ সেন্টারে ক্যান্সার রিসার্চ সেন্টারে যেতে হলো, ব্যাঙ্গালোরে দক্ষিণে হার্ট অপারেশনের জন্য যেতে হলো, দিল্লিতে এইমসে যেতে হলো, ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনাকে চিকিৎসার জন্য যখন যেতে হচ্ছে, আপনার আয়ুষ্মান কার্ডটা আপনার সাথী হতে পারে। স্বাস্থ্যসাথী যান, সেখান থেকে ফিরিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? টাকা দিতে পারছে না সরকার। 2-4টে জায়গায় মানে পশ্চিমবঙ্গের বাইরে স্বাস্থ্যসাথী চালু ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার টাকা দিতে পারছে না, ভাঁড়ে মা ভবানী। আপনি ইচ্ছে করে না আয়ুষ্মান কার্ডটা হাতে নিতে? যদি নিতে হয় তাহলে এই ভদ্রমহিলাকে তাড়ান, এবং তাড়ানোর জন্য দ্রুত পা চালিয়ে অন্তত ভোট কেন্দ্রের যান। আপনার ইচ্ছে করে না যে এ রাজ্যে ব্যবসা আসুক, বিনিয়োগ আসুক, আপনার ঘরের ছেলেটা যে বাংলার বাইরে চাকরি করছে সে বাংলায় ফিরুক? 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে। আপনার মনে হয় না এ রাজ্যে প্রভূত ব্যবসায়িক বিনিয়োগ হোক, যাতে ঘরের ছেলেগুলো ঘরে ফেরে? প্রশ্ন করুন, নিজে ভোট কেন্দ্রে যাওয়ার আগে অন্তত প্রশ্ন করুন। প্রশ্ন করুন 2,73,000 স্কুলের শিক্ষকের পদ ভেকেন্ট। প্রশ্ন করুন 1,39,000 পুলিশের পদ ভেকেন্ট। প্রশ্ন করুন সিভিক ভলেন্টিয়াররা যারা ভোটটা দিতে যাবেন, যে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে 9,000 টাকা মাইনে পান, আর আপনার সমকক্ষ একই কাজ করেন একজন কনস্টেবল 24 থেকে 30,000 টাকা মাইনে পান। এ রাজ্য সরকার কোনোদিন সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করবেন না সিভিকরা ভোট দিতে যাওয়ার আগে। নিজেকে প্রশ্ন করুন, কারণ আপনাদের পেট আছে, জীবন আছে, জীবিকা আছে, সংসার আছে, পিসি মশাই আছেন, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছে। আপনার একটু ইচ্ছে করে না যে একটু ভালোভাবে বাঁচতে? আমি সিভিক ভলেন্টিয়ারদের বলছি, যারা কন্ট্রাকচুয়াল কর্মী রাজ্যের বিভিন্ন স্তরে, যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোটটা দিতে যাচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন কেন এই মহিলাকে তাড়ানো দরকার? এই মহিলাকে তাড়ালে তো আমার চাকরিটা পার্মানেন্ট হতে পারে। পাশের রাজ্য উড়িষ্যায়, যেখানে নবীন পটনায়ক একদিনে 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে সরকারি পার্মানেন্ট করেন, এই রাজ্য প্রত্যেকটা দফতরে 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 শুধু কন্ট্রাকচুয়ালে ভরে। তাদের ভোটটা কিনেছেন, একদিন তো দিদি তোমাদের পাশে দাঁড়াবে। রিটায়ারমেন্টের পর তো 3 লাখ টাকা পাবেন, 30 বছর বাদে 3 লাখ টাকার মূল্য কী হবে? ভোট দিতে যাওয়ার আগে একটু প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। আপনার ইচ্ছে করে না যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা আমূল বদলে যাক? আমি বাংলার মানুষকে যারা ভোটটা দিতে যাচ্ছেন আজকে তারা বলুন। ভাবুন তো, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, মানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যায়নি। 2 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি। কার পাবে? কার প্রায়শ্চিত্ত করছেন? 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। এক একটা স্কুলে যেখানে 60 জন 55 জন শিক্ষক থাকা দরকার বড় স্কুলে, সেখানে আছেন 20 জন 25 জন। কন্ট্রাকচুয়াল স্টাফের দিক দিয়ে চাকরি চলছে। প্যারা টিচার সারা ভারতবর্ষে সব থেকে বেশি মাইনে পায় সমস্ত রাজ্যে, এই রাজ্যে সব থেকে কম মাইনে পায় কেন? কিসের, কার অপরাধে? একটা থানা 90 জন যেখানে পার্মানেন্ট স্টাফ থাকা দরকার আছে 30 জন। একটা স্কুলে যেখানে 40-50 জন স্টাফ দরকার আছেন 20-25 জন, 30 জন, আর তাও সেখানে চাকরির পরীক্ষা দিতে জালিয়ে। ভোট দিতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনার যে ছেলেটা যে মেয়েটাকে বাড়িতে বড় হচ্ছে, সে ফাঁকা খাতা কিংবা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট কিংবা তৃণমূল নেতাদের টাকা না দিলে কেন তার চাকরিটা হবে না? প্রশ্ন করুন নিজেকে। আর যদি তারপরেও মনে হয় আমি সেই ব্যবস্থা চাই, এই ভদ্রমহিলাকে ভোট দিন। আর যদি মনে হয় একে তাড়িয়ে একটু অক্সিজেন নিতে চাক বাংলা, তাহলে ভদ্রমহিলাকে দ্রুত তাড়ান, দ্রুত পা চালিয়ে ভোট কেন্দ্রের দিকে যান। ইচ্ছে করে না লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা পাচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন। লক্ষ্মীর ভাণ্ডার আপনি 1,000 টাকা পাচ্ছেন, তাই দিদিকে ভোট দিচ্ছেন। বিকল্প যে সরকার আসবে বলছে, তারা তো বলছেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা দেবো। ইচ্ছে করে না 3,000 টাকা পেতে মাসে? ইচ্ছে করে না যে মদের দোকানে 28 টাকায় পাউচ বিক্রি হচ্ছে 49 রকমের মহুয়া ব্র্যান্ড, সরকার বিক্রি করে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন করেছে, এবং সেখান থেকে মদ থেকে টাকা লুটে হাসি মুখের বিজ্ঞাপন ছাপার জন্য বিভিন্ন সংবাদপত্রকে কিনছে, খেলামেলা উৎসবে টাকা দিচ্ছে, নীল সাদা রঙের টাকা দিচ্ছে, 3 কোটি টাকা, 4 কোটি টাকা, 5 কোটি টাকা, কলকাতার বড় বড় দুর্গাপুজোরগুলোকেও 75,000 টাকা করে ভেট দিচ্ছে। ইচ্ছে করে না সেই ব্যবস্থাটা একটু আমূল বদলে দিতে, আমূল পাল্টে দিতে? পাশের রাজ্য হেমন্ত বিশ্ব শর্মা
3 কোটি মানুষের অসমের হেমন্ত বিশ্ব শর্মা 98,000 ছেলেমেয়েকে প্রথম 1 বছরে সরকারি চাকরির দিয়েছে, তার জন্য একটাও কোর্ট কেস হয়নি। এ রাজ্যে 10,000 ছেলেমেয়েও গত 3 বছরে ঠিকঠাক সরকারি চাকরি পায়নি। ইচ্ছে করে না একটু বদলাতে? ইচ্ছে করে না একটু টাটাকে হাতে পায়ে ধরে বিকল্প সরকার বলছে বাংলায় ফিরিয়ে আনবো? পরিষ্কারভাবে বলছেন যে যেভাবে হোক আমরা ক্ষমতায় 2026 এলে টাটাকে হাতে পায়ে ধরে বাংলাকে নিয়ে আসবো। সেই টাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়েছেন। ভোট দিতে যাওয়ার আগে একবার ভাবুন, ওই সিঙ্গুর একটা জামশেদপুর হতে পারত। সেই জামশেদপুরকে আপনি হতে দেননি। আজকে সানন্দে গেছে সে টাটার কোম্পানি, সেখানে অটোমোবাইল হাব করে সমস্ত কারখানা তৈরি করে 1,55,000 ছেলেমেয়ে চাকরি করে। ইচ্ছে করে না সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনতে? ইচ্ছে করে না যে বাংলার একটু ভাবমূর্তিটা ফিরুক? আজকের দিনে দাঁড়িয়ে বাংলাকে দেখলে চোর 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 বলে। 25 লক্ষ ফলস ভুয়ো বিল পড়েছে, সিএজি ধরেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন 25 লক্ষ ভুয়ো বিলে একটা সরকার কত কোটি টাকা লুটেছে একটু ভাবুন তো। কত লক্ষ কোটি টাকা লুটেছে বলুন তো। সেই সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আদালতে, আইনজীবীদের জন্য বসিরহাট কোর্টে, কলকাতা হাইকোর্টে, কলকাতার বিভিন্ন লোয়ার কোর্টে, দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে 3.5 কোটি টাকা খরচা করেছে। আপনার মনে হয় না এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার, তাড়িয়ে এই ব্যবস্থাটাকে বন্ধ করা দরকার? একটা সরকার প্রতি বছর কত হাজার কোটি টাকা শুধু মনু সিংভি আর কপিল সিবালদের পেছনে খরচা করে। ইচ্ছে করে না তাড়াতে? আমি বলছি আপনাদের কাছে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, শুধু ডিএ, সরকারি কর্মচারীদের ডিএটাকে আটকানোর জন্য 282 কোটি টাকাটা সরকার খরচা করেছে। সেই সরকারকে তাড়াতে ইচ্ছে করে না? যদি মন থেকে ভাবেন যে প্রশ্নগুলো আজকে 7ম দফা নির্বাচনের সময় আপনাদের কাছে রাখলাম, নিজেকে প্রশ্ন করুন, এগুলো শুনে নিজেকে প্রশ্ন করুন, এর থেকে মুক্তি বাংলা চায় কি চায় না। 34 বছরে বাম সরকারের অনেক খারাপ কাজ ছিল, তার জন্য তো বদলে দিয়েছিলেন। একটা 13 বছরের সরকার বদলানোর জন্য 2024 থেকে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে চাইছেন না কেন? যেতে পাচ্ছেন না কেন? আপনি যদি নিজেও মনে মনস্থির করেন এই ভদ্রমহিলাকে তাড়ানো দরকার, আপনার বাড়ির স্ত্রী, আপনার ঘরের ছেলে মেয়ে, আপনার পরিবারের সন্তান সন্ততি সবাইকে বোঝান তাড়ানো দরকার। এ রাজ্যে পুরোহিতদের ভাতা দেওয়া হয় 1,000 টাকা। ভাবতে পারেন 8.5 লক্ষ সরকারি, 8.5 লক্ষ রেজিস্টার্ড পুরোহিত আছে, তার মধ্যে 8,000 পুরোহিতকে 1,000 টাকা দিয়ে বলছেন আমাদের ভোটটা দিন, আমাদের দিদি পুরোহিত ভাতা দিচ্ছে। কিন্তু সেই পুরোহিতের ছেলেকে পরীক্ষায় বসতে দিচ্ছেন না। সেই পুরোহিতের মেয়েটা তৃণমূল হতে পারেনি বলে তার চাকরি জুটছে না। মনে করুন, প্রশ্ন করুন নিজেকে। আমি বলছি ইমামদের ভাতা 2,500 থেকে 3,000 টাকা দেওয়া হয়েছে, বেশ করেছেন, দিয়েছেন। পুরোহিতদের ভাতা 3,000 টাকা দিচ্ছেন না কেন? দিলেও 8.5 লক্ষ পুরোহিতকে দিচ্ছেন না কেন? প্রশ্ন করা যাবে না? ইচ্ছে করে না গর্বিত ভারতবাসী হিসেবে, গর্বিত বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে? যে বলতে ইচ্ছে করে না বাংলার বাইরে গিয়ে আমি রবীন্দ্রনাথের বাংলার বাঙালি, আমি বিবেকানন্দর বাংলার বাঙালি, আমি দেশবন্ধু চিত্তরঞ্জনের বাংলার বাঙালি, আমি শ্রী শ্রী রামকৃষ্ণর বাংলার বাঙালি, আমি স্বামী বিবেকানন্দর বাংলার বাঙালি বলতে ইচ্ছে করে না? নাকি চোরের রানী নেত্রী তার বাংলার বাঙালি হিসেবে নিজের পরিচয়টাকে বহন করে নিতে চান একজন ভদ্রমহিলাকে ক্ষমতায় রেখে? প্রশ্ন করুন রামকৃষ্ণ মিশন আক্রান্ত, প্রশ্ন করুন ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত, প্রশ্ন করুন ইসকন আক্রান্ত, আর আপনি সাইলেন্টলি আপনার স্ত্রীকে 1,000 টাকা ভাতা দিচ্ছেন বলে আপনি গিয়ে চুপচাপ ফুলে ছাপটা দিয়ে আসবেন না, জোড়া ফুলে ছাপটা দিয়ে আসবেন, তাই তো? ভাবুন, প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে শেষবারের মতো সব শেষ হয়ে যাচ্ছে বাঙালি, সেটাকে রোধ করার জন্য, আটকানোর জন্য দ্রুত পা চালিয়ে ভোট কেন্দ্রের দিকে যান, নিজের ভোটটা নিজের দিন, দিয়ে এসে ফিরে এসে অন্তত একটু মুক্ত বাতাস সেবন করুন বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে এই প্রতিবেদন শেষ করব। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবিপি আনন্দের তরফ থেকে সুমন্দে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকার একটা ছোট্ট অংশ আপনাদের অডিওটা শোনাবো, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে বাংলায় টাটাকে তাড়ানোর ব্যাপারে সুমন্দে জিজ্ঞেস করেছেন, তাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা ক্ষমতায় এলে অবশ্যই বদলে দেবো, নেতৃত্ব গুণটাই বদলে দেবো, বাংলার ইমেজটাকেই বদলে দেবো, আমূল পরিবর্তন ঘটাবো। বাংলার জিনে আছে তো ফুটবল, সেই ফুটবল বাংলা কেন, সারা ভারতবর্ষ আজকে ফুটবলে পিছিয়ে পড়ছে কেন? প্রশ্ন তুলেছেন তিনি। প্রশ্ন তুলে বলেছেন যে বাংলাকে আমূল বদলে দেওয়া যায়। গেটওয়ে অফ মানে নর্থ ইস্টের গেটওয়ে এই বাংলার কলকাতা শহরকে করা যায়, যাকে কেন্দ্র করে প্রভূত পরিমাণ ব্যবসায়ী বিনিয়োগ আসবে। ইচ্ছে করে না সেটা পেতে? ইচ্ছে করে না যদি যোগীর রাজ্য স্যামসাং চীন থেকে পাত্তারি গুটিয়েছিল, যখন তারা চীন থেকে পাত্তারি গুটিয়ে সারা ভারতবর্ষে ডেস্টিনেশন খুঁজছিল, 15টা রাজ্যকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করেছিল, তার মধ্যে বাংলা ছিল না।
যোগী আদিত্যনাথ কিন্তু ছিনিয়ে নিয়েছিলেন সেটা। যোগী আদিত্যনাথ ছিনিয়ে নিয়ে আজকে স্যামসাংয়ের কারখানা হচ্ছে উত্তরপ্রদেশে, 1,60,000 কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সেই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। আর আমরা বাঙালি দিদিকে ভেট দিচ্ছি, দিদিকে ভোট দিচ্ছি, আর তারপর দিনের শেষে 6,000 টাকা শিল্প দেখছি। জোম্যাটোর চাকরি করাটা কি শিল্প? বলুন, নিজেকে প্রশ্ন করুন। একটা ফ্লিপকার্টে চাকরি করাটা শিল্প? নিজেকে প্রশ্ন করুন। একটা শপিং মলে 6,000 টাকা চাকরি করাটা কি শিল্প? একটা সিকিউরিটি গার্ডে চাকরি করাটা কি শিল্প? একটা গাড়ি ড্রাইভিং করাটা কি শিল্প, কর্মসংস্থান? ভাবুন, বারবার ভাবুন। বাংলা শেষ হয়ে যাচ্ছে। আর দ্রুত পা চালান ভোট কেন্দ্রের দিকে, চান এই ভদ্রমহিলাকে তাড়ান তাড়ান তাড়ান। আজকের এই প্রতিবেদন শেষ করার সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই আশার বাণীটা শুনিয়ে শেষ করব। আর অবশ্যই ভোট কেন্দ্রে যান, এই ভদ্রমহিলাকে তাড়ানোটা নিশ্চিত করুন। एक तो बंगाल इस देश का नेतृत्व करता था, आर्थिक रूप से, सामाजिक रूप से, सामाजिक सुधार, कोई भी क्षेत्र लीजिए, हिंदुस्तान का 200 साल का इतिहास निकालिए, हर जगह पे बंगाल नजर आएगा जी। इसका मतलब भरपूर पोटेंशियल से भरा पड़ा हुआ है, सामर्थ्य की कोई कमी नहीं है, संसाधनों की कोई कमी नहीं है, सही नेतृत्व का अभाव है जी। अगर सही नेतृत्व मतलब आई एम नॉट टॉकिंग अबाउट ओनली पॉलिटिकल लीडरशिप, जीवन के हर क्षेत्र में। अब मुझे बताइए जी, फुटबॉल की दुनिया में हर बंगाली के डीएनए में है फुटबॉल, लेकिन मेरा देश मेडल लेके नहीं आता है। अगर मैंने ठीक से उसके पीछे ध्यान दिया होता तो मेरा बंगाल का फुटबॉल पूरी दुनिया में वो नंबर 1 पे होता। मतलब है एकदम, किसी ने ध्यान देना चाहिए था। ट्रेनिंग नहीं है, इन्हें केयर करनी होती, लीडरशिप देनी पड़ती, किसी को करना होता है। एग्रीकल्चर में क्या नहीं है साहब? कोई मुझे बताए बांग्लादेश के जूट से मेरा जूट वीक क्यों है भाई? बांग्लादेश जूट में क्यों आ गया है? रेडीमेड गारमेंट बंगाल में क्या कमी है जी? रेडीमेड गारमेंट बांग्लादेश से मेरा आगे जाता है नहीं जाता? नेचुरल रिसोर्सेज क्या नहीं है जी? बंगाल में इतनी संभाल, लेकिन मोदी वाइब्रेंट गुजरात करता था, ऐसा मैं इवेंट कर लूँ, इससे बात बनती नहीं जी। मुझे याद है जी, मुझे 6-6 महीने मेहनत करनी पड़ती थी जी। मुझे प्रोफाइल तैयार करता था कि भाई यहाँ ज़मीन मिलेगी, यहाँ पर बिजली ऐसे मिलेगी, यहाँ पानी ऐसे मिलेगा, यहाँ आपको लाइसेंस ऐसे मिलेगा, ये काम करने के लिए ये आदमी आपके जिम्मे लगेगा। ये सारा करते थे, तब जाके इन्वेस्टमेंट आता है जी। ये जो दुनिया जो बदल रही है, फ्यूचर एशिया का है। तो साउथ ईस्ट एशिया इलाका जो है, उसके सबसे बड़े कैपिटल कौन से? साउथ ईस्ट एशिया तो कोलकाता एंड गुवाहाटी, कोलकाता एंड गुवाहाटी। हमें उस रूप में सोचना चाहिए कि हम भारत के एक शहर ऐसा नहीं है, हम साउथ ईस्ट एशिया के अंदर एक सबसे बड़े लीडर बनेंगे आप। गुवाहाटी एंड कोलकाता में वो ताकत है। इन दिनों में जो गुवाहाटी में इंस्टीट्यूशंस खड़ी कर रहा हूँ, वो सिर्फ गुवाहाटी के लिए ऐसा नहीं है जी। वो मेरा मन में साउथ ईस्ट एशिया के लिए बहुत बड़ा पोटेंशियल मैं देख रहा हूँ। मैं साउथ ईस्ट एशिया के लिए, और इसलिए मैंने एक्टिव पॉलिसी बनाई, उस पर काम लगा हूँ। और दूसरा, अभी जो हमने कॉरिडोर का बनाया है, यूरोप, मिडिल ईस्ट, सऊदी अरेबिया ने रोल लिया है, यूएई ने रोल लिया, उसका सबसे बड़ा बेनिफिट कलकत्ता को, सबसे बड़ा बेनिफिट कलकत्ता को। अब जब अवसर आते हैं तो रोजगार के बिना तो हो ही नहीं सकता कोई काम।